12 দিনের যুদ্ধের বিরতি ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের। শেষ মুহূর্তে পাল্টাপাল্টি হামলা, দুপক্ষে নিহত অন্তত 13। হাসিনা কামালের পক্ষে ট্রাইব্যুনালে আইনজীবী নিয়োগ, আশুলিয়ায় মরদেহ পোড়ানোর জড়িত 16 জন। তিন দাবিতে শাহবাগে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের অবস্থান, একটু পর স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠক। সীমান্ত দিয়ে অনুপ্রবেশের অভিযোগে 3 জেলায় নারী শিশুসহ আটক 46, নজরদারি বাড়িয়েছে বিজিবি। শুরুতে এই দেশের বাইরের খবর জানাবো। ইরান ইসরায়েলের প্রায় 2 সপ্তাহের সংঘাত শেষে কার্যকর হয়েছে যুদ্ধবিরতি। ট্রাম্পের ঘোষণার কয়েক ঘন্টা পর যুদ্ধবিরতি শুরুর কথা নিশ্চিত করে দেশ দুটি। তবে এর আগে শেষবারের মতো জ্বলে ওঠে দুই দেশ। ভোরের আগেই ইসরায়েলে 6 দফা ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান, যাতে প্রাণ যায় 4 ইসরায়েলির। অন্যদিকে জায়নবাদীদের আগ্রাসনে ঝরে আরও 9 ইরানির প্রাণ। ধারণা ছিল কাতারে মার্কিন অহমে ইরানের প্রতিশোধমূলক হামলার ছাড় দেবে না ওয়াশিংটন। শক্ত জবাবের পূর্বাভাসই দিচ্ছিলেন বিশ্লেষকরা। ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘ সংঘাতের জন্য যখন প্রায় প্রস্তুত বিশ্ব, তখন মধ্যরাতে বিস্ময় নিয়ে হাজির মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধ নয়, ঘোষণা দেন যুদ্ধবিরতির। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে জানান, যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইরান ইসরায়েল দুপক্ষই। সেই সাথে বলেন, পোস্ট দেওয়ার পরবর্তী 12 ঘন্টার মধ্যে ইরান ও 24 ঘন্টার মধ্যে হামলা থামাবে ইসরায়েল। ডোনাল্ড ট্রাম্প বলেন, এই যুদ্ধ বছরের পর বছর চলতে পারত, ধ্বংস হতে পারত মধ্যপ্রাচ্য। কিন্তু তার এ ঘোষণার মধ্য দিয়ে ট্রাম্পের ভাষায় 12 দিনেই যুদ্ধ শেষ হলো বলে দাবি করেন তিনি। অভিনন্দন জানান দুপক্ষকেই। এ ঘোষণার পরপর যুদ্ধবিরতি নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু না বললেও ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানান, ইসরায়েল হামলা না চালালে ইরানেরও সহিংসতা বাড়ানোর ইচ্ছে নেই। যদিও ইসরায়েল বলছে বীরশেবা শহর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এতে বেশ কয়েকজন হতাহতের খবর মিলেছে। এ অবস্থার মধ্যেই ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভি ও তাসনিম নিউজ এজেন্সি জানায়, যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। তবে ইসরায়েলে নতুন করে চালানো হামলার বিষয়ে কিছু বলা হচ্ছে না ইরানি গণমাধ্যমে। যুদ্ধবিরতি কার্যকরের কথা বলছে ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল 12। ডোনাল্ড ট্রাম্প যে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন, বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে বলা হচ্ছে এর মধ্যস্থতাকারী দেশটি কাতার। যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব কাতারের মাধ্যমেই ইরান প্রশাসনের সাথে দেনদরবার করা হয়। যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাব কাতারের মাধ্যমেই ইরান প্রশাসনের সাথে দেনদরবার করা হয়। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24। পরমাণু স্থাপনায় মার্কিন বোমা হামলার পর পাল্টা আঘাতের অংশ হিসেবে রাতে কাতারে মার্কিন বিমান ঘাঁটিতে হামলা করে ইরান। আল উদেইদ ঘাঁটিতে এ হামলায় তেমন ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে পেন্টাগন। তবে এই হামলার পরপরই একে একে বন্ধ হয়ে যায় মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের আকাশসীমা। আতঙ্ক ছড়ায় কাতার, ইরাক, বাহরাইন ও সিরিয়ায়। যুক্তরাষ্ট্র দাবি করছে আগেই এই হামলার সতর্কবার্তা দেয় তেহরান। ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পর কি হবে তেহরানের পাল্টা পদক্ষেপ, সেদিকে তাকিয়েছিল গোটা বিশ্ব। অবশেষে যেমনটা আশঙ্কা করা হচ্ছিল তেমনই হলো প্রতিক্রিয়া। হার্ডলাইনেই এগুলো তেহরান। লক্ষ্যবস্তু হিসেবে কাতারে মার্কিন ঘাঁটিকে বেছে নিল ইরান। রাজধানী দোহায় যুক্তরাষ্ট্রের আল উদেদ বিমান ঘাঁটিতে হামলা করে বিপ্লবী গার্ড। এ সময় বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে ওঠে দোহা। পরে জানা যায়, সম্ভাব্য হামলার বিষয়ে আগে থেকেই যুক্তরাষ্ট্র ও কাতারকে অবহিত করেছিল তেহরান। কাতারে হামলায় যখন কোনো ক্ষয়ক্ষতি হয়নি দাবি করে কোনো মতে স্বস্তির নিঃশ্বাস ফেলছে পেন্টাগন, তখন মার্কিন অহমে ফের ইরানের হামলা। এবারে লক্ষ্যবস্তু ইরাকে অবস্থিত মার্কিন ঘাঁটি। যদিও ইরানের এ দাবি নিয়ে মুখ খোলেনি পেন্টাগন। তবে হামলার পর তৃপ্তির ঢেকুর তুলছে ইরান। সেনাপ্রধান জানান, যতবার ইরানের বিরুদ্ধে চোখ তুলেছে এভাবেই মুখ থুবড়ে পড়েছে যুক্তরাষ্ট্র। এটি নতুন কিছু নয়। প্রাচীনকাল থেকেই ইরানের বিরুদ্ধে নানা অপরাধমূলক কর্মকাণ্ডে নেমেছিল যুক্তরাষ্ট্র। তবে ইতিহাস দেখুন, যতবার যুক্তরাষ্ট্র সন্ত্রাসবাদে নেমেছে ততবার তার সমুচিত জবাব দিয়েছে তেহরান। এই হামলার পর উৎসবমুখর পরিস্থিতি তেহরানে।
মার্কিন ঘাঁটিতে হামলাকে ইরানের বিজয় হিসেবেই দেখছেন সাধারণ মানুষও। আমরা মরে যাব, তবু অপমান সইব না। আমরা হামলা, ক্ষেপণাস্ত্র কিছুই ভয় পাই না। তুমি আমাদের মারবে, আমরা আরো শক্তভাবে সে আঘাত ফিরিয়ে দেব। কাতার ও ইরাকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশ বন্ধ করে নিজ নিজ আকাশসীমা। ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পর অবশ্য আকাশপথ খুলতে থাকে বেশ কিছু দেশ। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24। ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের 4 দেশে চালু হয়েছে ফ্লাইট চলাচল। এতে স্বস্তি ফিরেছে যাত্রীদের মাঝে। কাতার ইরাকে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার পর নিরাপত্তার শঙ্কায় কাতার, বাহরাইন, কুয়েত ও আরব আমিরাত সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করে। ফলে ঢাকা থেকে কিছু ফ্লাইটের সময়সূচির পরিবর্তন আসে। ব্যাহত হয় শারজাহ, বাহরাইন, কুয়েত, দোহা, আবুধাবি ও দুবাই রুটে বিমান চলাচল। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। মানবতা বিরোধী অপরাধ মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে আইনজীবী নিয়োগ দিয়েছে ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন। মামলায় অভিযোগ গঠনের শুনানির দিন ঠিক করা হয়েছে 1 জুলাই। এছাড়া গুমের মামলায় শেখ হাসিনা ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ 7 জনের বিরুদ্ধে 24 আগস্ট তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। এদিকে আশুলিয়ায় হত্যার পর 6 জনের মরদেহ পোড়ানোর মামলায় 16 জনের সম্পৃক্ততা পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। আগামী 2 জুলাই যার প্রতিবেদন দাখিল করবে প্রসিকিউশন। ইতিমধ্যে ট্রাইব্যুনাল, অনারেবল ট্রাইব্যুনাল স্টেট ডিফেন্স নিয়োগ করবেন, তারপর 1 জুলাই চার্জ হিয়ারিং হবে। এটা ছিল একটা ম্যাটার। এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন উনি আজকে উপস্থিত আছেন। বাকি 2 জন পলাতক আছেন। দর্শক, 3 দফা দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান নিয়েছেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। এ বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আহমেদ সোহাগ। চলে যাচ্ছি তার কাছে। সোহাগ, বিডিআর সদস্যরা কি বলছেন, আর স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে যেহেতু একটু পরেই বৈঠকের কথা রয়েছে, সব মিলিয়ে বিস্তারিত জানতে চাই। জি, তারা এখানে সকাল থেকে অবস্থান নিয়েছেন বিডিআর সদস্যরা। 2009 সালের বিডিআর হত্যাকাণ্ডের প্রেক্ষিতে যে সকল বিডিআর সদস্যদের চাকরিচ্যুত করা হয়েছিল, তারা আসলে মূলত 3টি দাবিতে এখানে একত্র হয়েছেন সকাল থেকেই। আর তাদের অবস্থানটা সকাল থেকেই কিছুটা শান্তিপূর্ণ অবস্থানে ছিল, কারণ তারা শাহবাগ যে মোড়, সাধারণত শাহবাগ মোড়ে আন্দোলন হলে শাহবাগ মোড়টাকে যে অবরোধ করার কথাটা থাকে, সেই কাজটা কিন্তু তারা এখানে করেননি। তারা জাতীয় জাদুঘরের সামনে এসে শান্তিপূর্ণ অবস্থান নিয়েছেন। এরপরে বেলা 12টার দিকে কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টার পক্ষ থেকে তাদেরকে আহ্বান করা হয়েছে আলোচনায় বসার জন্য, এবং তাদের 10 সদস্যের একটি প্রতিনিধি দল কিন্তু ইতিমধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে আলোচনায় গিয়েছেন। সে প্রেক্ষিতে তারা এখন এখানে তারা অবস্থান করলেও তাদের পারিপার্শ্বিক কার্যক্রম কিন্তু তারা বন্ধ রেখেছেন। যেমন তারা এখন কোনো স্লোগান দিচ্ছেন না এবং মাইক ব্যবহার করছেন না, তারা আশেপাশে অবস্থান করছেন যে যার মতো করে। তবে তারা জানিয়েছেন যে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে যে তাদের সভা হবে, সেই সভার পরিপ্রেক্ষিতে, সেই সবার প্রতিক্রিয়া জেনে তারা তাদের আসলে পরবর্তী কার্যক্রম চালু করবেন। অর্থাৎ স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে তাদের দাবি যে কোনোভাবেই যেন এখানে এই বসার নাম করে কিছুতেই যেন তাদের সাথে পুনরায় সময় বৃদ্ধি না করা হয়, তাদেরকে পুনর্বহালের জন্য। এছাড়াও তারা চাচ্ছেন যে সকল সেনা কর্মকর্তাদের চাকরিচ্যুত করা হয়েছিল এই ঘটনার প্রেক্ষিতে, সে সকল সেনা কর্মকর্তাদের চাকরি যেন আবার ফিরিয়ে দেওয়া হয়। তাছাড়া স্বাধীন বিচার কমিশন গঠনের তাদের একটি অন্যতম দাবি কিন্তু এখান থেকে রয়েছে। সাদিয়া। সোহাগ, ধন্যবাদ আপনাকে। শাহবাগ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আহমেদ সোহাগ। সিলেটের জৈন্তাপুর, সুনামগঞ্জের নোয়াকোট ও লালমনিরহাটের 5 গ্রাম সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় 46 জনকে আটক করেছে বিজিবি। 48 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক জানান, ভোরে জৈন্তাপুর সীমান্তের মিনাটিলা এলাকা দিয়ে 19 জন বাংলাদেশে অনুপ্রবেশ করে। পরে তাদের আটক করে বিজিবির টহল দল। এর মধ্যে 6 জন পুরুষ, 6 নারী ও 7 শিশু রয়েছে। তাদের বাড়ি কুড়িগ্রাম ও পাবনা জেলায়।
এদিকে সুনামগঞ্জের নোয়াকোট বিওপির বাগানবাড়ি এলাকা থেকে ২০ জনকে আটক করা হয়েছে। এছাড়া লালমনিরহাটের ৫ গ্রামে আটক হন ৭ জন। সম্প্রতি দেশের বিভিন্ন জায়গায় বিএসএফের পুশিন বেড়ে যাওয়ায় সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি। ডাকসুর সভাপতি শিক্ষার্থীদের মধ্য থেকে না হয়ে উপাচার্য থাকার চিরাচরিত রীতি বদল না হওয়ায় কিছুটা উষ্মা প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল বেশিরভাগ ছাত্র সংগঠন। গঠনতন্ত্রের বাকি সংশোধনীকে সাধুবাদ সবার, শুধু ছাত্রদল উদ্বিগ্ন নির্বাচনকালীন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। জাহাঙ্গীর আলমের ছবিতে শামিমা সুলতানের রিপোর্ট। নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন হবার কথা থাকলেও ছেদ পড়েছিল সেই নিয়মে। ক্যালেন্ডার আটকে ছিল সেই ২০১৯ সালেই। অনেক কাঠখড় পুড়িয়ে ফের শুরু হয়েছে নির্বাচনী ডামাডোল। এরই মধ্যে চূড়ান্ত হয়েছে সংশোধিত গঠনতন্ত্র, করা হয়েছে নির্বাচন কমিশন। এসব নিয়ে কি ভাবছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল বিভিন্ন ছাত্র সংগঠন? ডাকসুর ওপর প্রশাসনিক যে আধিপত্য সেটা কমাতে হবে। তো আমরা দেখলাম যে বিভিন্ন ছাত্র সংগঠনগুলোর বিভিন্ন প্রস্তাবনা কিছু অংশ নেওয়া হয়েছে, কিন্তু এই যে প্রশাসনিক আধিপত্য কমানোর যে ব্যাপারটা সেটা কিন্তু হয় নাই। একটা নির্দিষ্ট বয়সসীমা থাকাটা সাধারণ শিক্ষার্থীদের জন্য, যারা আসলেই শিক্ষার্থীদের স্বার্থে কাজ করবে, এটি জরুরি ছিল বলে আমরা মনে করি। অভ্যুত্থানের মধ্য দিয়ে রাজনীতির মাঠে নামা নতুন ছাত্র সংগঠনটি বলছে, কাঁদা ছোড়াছুড়ি নোংরামো নয়, সুষ্ঠু নির্বাচনী পরিবেশ থাকতে হবে। সার্বিক পরিস্থিতি আমাদের কাছে খুবই পজিটিভ মনে হচ্ছে। তবে নারীদেরকে বিভিন্ন বাজে মন্তব্য করে, স্লাট শেমিং করে, তাদেরকেও আমরা আহ্বান জানাই এইসব বাজে কাজ থেকে বেরিয়ে এসে আসলে আমরা একটি গণতান্ত্রিক পরিবেশ এবং মুক্ত চর্চা যাতে করি ঢাকা বিশ্ববিদ্যালয়, সেই পরিবেশের প্রতি তারা যাতে আগ্রহ প্রকাশ করে। নির্বাচন কড়া নাড়ার মধ্যেই ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটার প্রতিবাদ জানায় ছাত্রদল। তাছাড়া বর্তমান প্রশাসনের অধীনে নিজেদের কর্মীসহ ২টি হত্যা হওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বিগ্ন সংগঠনটি। ছাত্রলীগের নির্যাতনকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে অবস্থান করছে। তাদেরকে রেখে এবং তাদেরকে যদি আইনের আওতায় বা প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ না করা হয়, তাদেরকে রেখে কোনোভাবেই একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করা সম্ভব না। নানামনির নানা মত সামলে নির্বাচনী পরিবেশ কতটা সাবলীল থাকবে, সেই প্রশ্ন সাধারণ শিক্ষার্থীদের। শামিমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা। ৪৭০ কোটি ডলার ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তির ১৩০ কোটি ডলার অনুমোদন করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। ওয়াশিংটনের সোমবার স্থানীয় সময় দুপুরে এই অনুমোদন দেয় সংস্থার নির্বাহী বোর্ড। বিবৃতিতে জানানো হয়, ঋণ সংক্রান্ত তৃতীয় ও চতুর্থ পর্যালোচনা শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, ২০২৩ সালের ৩০ জানুয়ারি এই ঋণ চুক্তির অনুমোদন করে IMF। এর আগে তৃতীয় কিস্তি পর্যন্ত প্রায় অর্ধেক ছাড় হলেও মাঝপথে ২ কিস্তি আটকে যায় সংস্কার ও শর্ত পালন করতে না পারার কারণে। বিবৃতিতে IMF জানায়, রাজনৈতিক অনিশ্চয়তার পরও কাঠামোগত সংস্কার, বিনিময় হার ও রাজস্ব ব্যবস্থাপনায় ইতিবাচক উদ্যোগ নিচ্ছে অন্তর্বর্তী সরকার। যদিও এখনও ব্যাংক খাত, বাণিজ্য বাধা সহ বিভিন্ন সমস্যা রয়ে গেছে। উল্লেখ্য, ১৩০ কোটি ডলারের ছাড়কৃত অর্থ দ্রুতই জমা হবে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভে। বৈশ্বিক বিনিয়োগ কমার প্রভাব পড়েছে বাংলাদেশেও। গত বছর 13% নিট FDI ছিল 127 কোটি ডলার, যেখানে প্রতিযোগী দেশ ভিয়েতনাম, কম্বোডিয়া, পাকিস্তানে বেড়েছে এই হার। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ পুরোপুরি ব্যবসা বান্ধব নয়। অবকাঠামো, জ্বালানি সংকটের সাথে আছে আইনি জটিলতাও। মইনুল হাসানের রিপোর্ট। উঠতি অর্থনীতি হিসেবে বাংলাদেশে বিনিয়োগের চাহিদা রয়েছে ব্যাপক, কেননা এর সাথে জড়িয়ে কর্মসংস্থান। কিন্তু বিপুল জনশক্তি আর কম উৎপাদন ব্যয়ের পরও আগ্রহী হচ্ছেন না দেশি বিদেশি উদ্যোক্তারা, যার পেছনে দীর্ঘদিনের আমলাতন্ত্র, অব্যবস্থাপনা আর অনুকূল পরিবেশের অভাবকে দুষছেন অনেকে। ২০২৪ সালের বৈশ্বিক বিনিয়োগ পরিস্থিতি বিশ্লেষণ করে বাংলাদেশকে নিয়ে সুখবর দিতে পারেনি আংটাড সংস্থার তথ্য অনুযায়ী গত বছর বাংলাদেশে নেট বিদেশি বিনিয়োগ এসেছে মাত্র ১২৭ কোটি ডলার, যা গেল ৫ বছরের মধ্যে সবচেয়ে কম। অথচ এই সময়ে বিদেশিরা বিনিয়োগ বাড়িয়েছেন ভিয়েতনাম কিংবা পাকিস্তানের মতো দেশে। এই ব্যবসায়ী সংগঠনের নেতা মনে করেন, আস্থাহীনতাই এখন সবচেয়ে বড় চিন্তার কারণ। বিশ্বাসযোগ্যতা যদি না থাকে যে এই দেশে আমি ইনভেস্ট করে যে রিটার্ন পাবো, দ্বিতীয়ত হচ্ছে নীতির ধারাবাহিকতা যদি না থাকে, আর তৃতীয়ত যে জিনিসটা সেটা হচ্ছে সক্ষমতা থাকতে হবে আমাদের যে
যে কেউ যদি ইনভেস্ট করতে আসে, আপনি যদি দেখেন বাংলাদেশে কেউ যদি আসে, তার যদি একটা জমি কিনতে হয়, তাকে যে জটিল প্রক্রিয়ার মাধ্যমে যেতে হয়, তাকে যদি গ্যাস ইলেকট্রিসিটি এগুলো কানেকশন পেতে হয়, যে যেতে হয়, এগুলো যথেষ্ট জটিল। অবকাঠামোর সমস্যা আছে, আমাদের এখানে যে রুলস অ্যান্ড রেগুলেশনস সেটার ইস্যু আছে, কস্ট অফ ডুইং বিজনেস হাই, আমরা এখনও প্রপার ওয়েতে ওয়ান স্টপ সার্ভিসেস যেটা সেটা চালু করতে পারি নাই, কাস্টমস প্রসিডিউর বাংলাদেশে খুবই কমপ্লেক্স এবং কমপ্লিকেটেড। আংটাডের তথ্য বলছে বিশ্বব্যাপী গত বছর এফডিআই 11% কমে নেমেছে $1.5 ট্রিলিয়ন। বৈশ্বিক অনিশ্চয়তায় যার কম বেশি প্রভাব পড়েছে প্রায় সব দেশেই। তবে একই সময়ে 2.5% বেড়েছে বিদেশি বিনিয়োগের স্থিতি। অন্যদিকে বাংলাদেশে 2023 সালের তুলনায় 35% কমেছে নতুন প্রকল্পে বিনিয়োগের ঘোষণাও। দেশের আভ্যন্তরীণ অবস্থা যদি ভালো না হয়, নিরাপত্তার ইস্যু আছে এবং যে আইন শৃঙ্খলা পরিস্থিতির ইস্যু আছে এবং ম্যাক্রো ইকোনমিক ক্রাইসিস, সেখান থেকে যদি আমরা বের হতে না পারি তাহলে কিন্তু আমরা বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে পারবো না। আমাদের দীর্ঘমেয়াদী কিছু সমস্যা আছে, সেটাকে ধীরে ধীরে এই সমস্যা আমাদের কাজ করতে হবে। কারণ আমাদের বলতে হবে যে আমি রাষ্ট্রের বিশ্বাসযোগ্যতাকে বাড়াবো, আমি কীভাবে আমার নীতিটা যাতে ঠিক থাকে এবং নীতিটা প্রতি বছর যাতে না চেঞ্জ হয়। গত বছর দক্ষিণ এশিয়ায় বিদেশি বিনিয়োগের পরিমাণ ছিল $3,500 কোটি। মইনুল হাসান, চ্যানেল 24, ঢাকা। সাবেক সিইসি KM নুরুল হুদাকে ঘিরে মবে জড়িতদের শাস্তি চায় গণসংহতি আন্দোলন। রাজধানীর হাতিরপুলে সংবাদ সম্মেলনে একথা জানান দলটির প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। গণসংহতি আন্দোলনের ৫ম জাতীয় সম্মেলন উপলক্ষে এর আয়োজন করা হয়। এতে সাকি বলেন, হেনস্থায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে এ ধরনের ঘটনা বাড়তেই থাকবে। তাই এখনই মবের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হবার পরামর্শ তার। জুলাই অভ্যুত্থানের বছর পূর্তিতে গণসংহতি আন্দোলনের মাসব্যাপী কর্মসূচিও তুলে ধরেন তিনি। বাইরে জুলাই পদক্ষেপ নিতে ব্যর্থ হচ্ছে এবং তাদের অবশ্যই যথাযথ পদক্ষেপ নিতে পারে। একটা বিশেষ ধর্মচর্চাকে আক্রমণ করা, এই বিষয়গুলো আমরা দেখেছি এবং রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে মব আক্রমণের একটা কিংবা মব তৈরি করার একটা চেষ্টা, সেটাও আমরা লক্ষ্য করেছি। এই সমস্ত তৎপরতাকে বন্ধ করতে হবে এবং সরকারকে অবিলম্বে এই ক্ষেত্রে একটা তার কার্যকর ভূমিকার জায়গায় আসতে হবে। পাবনার ভাঙ্গুড়ায় নৈশ প্রহরী হত্যায় জড়িত সন্দেহে 7টি পরিবারের ঘরবাড়ি ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। 2 সপ্তাহ ধরে খোলা আকাশের নিচে জীবন কাটাচ্ছেন ক্ষতিগ্রস্তরা। অথচ এরই মধ্যে হত্যায় জড়িত 2 আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুধু সন্দেহের বশে 7টি পরিবারকে নিঃস্ব করার দায় কে নেবে, প্রশ্ন ভুক্তভোগীদের। কোনো প্রাকৃতিক দুর্যোগে ঘর ভাঙেনি, শুধুমাত্র সন্দেহের বশে এমন তাণ্ডব চালিয়েছে এলাকাবাসী। নেপথ্যের কারণ খুঁজতে গিয়ে পাওয়া যায়, গত 9 জুন পাবনার ভাঙ্গুড়া উপজেলার শাহাদাত হোসেন এক মেয়েকে বিয়ে করতে মসজিদের মুয়াজ্জিন উসমান গনির কাছে যান। অথচ আগে থেকে বিবাহিত ছিলেন শাহাদত। এজন্য বিয়ে পড়াতে আপত্তি জানান মুয়াজ্জিন। কিন্তু ওই দিন রাতেই মাদকের টাকার জন্য 2 কিশোর উসমান গনিকে হত্যা করে। পরদিন হত্যায় জড়িত সন্দেহে শাহাদতকে ধরে পুলিশে দেয় গ্রামবাসী। এরপর মসজিদে মাইকিং করে শাহাদত সহ তার স্বজনদের বাড়িঘরে ভাঙচুর, আগুন ও লুটপাট করা হয়। এখন খোলা আকাশের নিচে বাস করছে পরিবারগুলো। আমাদের এখানের মুয়াজ্জিন খুন হয়, কে বা কাহারা খুন করে সেই সন্দেহভাজন আমার ছোট ভাইকে ধরে নিয়ে যায়। টাকা পয়সা গয়না গাটির সবকিছুই লুটপাট করে লিছে, হাড়ি পাতিল কোনো কিচ্ছু হয় নাই। আমার খাওয়া দাওয়া নাই, আমরা রাস্তায় রাস্তায় থাকতেছি, কোনবা কারোর বাসায় যা রাইতে থাকি থাকি দেবে না, এসে এনে বসি। পুলিশ বলছে হত্যার মূল 2 আসামিকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে, আর ভাঙচুর ও আগুন দেয়া মামলায় 3 জনকে গ্রেফতার করা হয়েছে। মাইনরে যে 2 জনকে আমরা সন্দেহ করি, সন্দেহের বশবর্তী তারা বিজ্ঞ আদালতে তাদের দোষ স্বীকার করে স্বেচ্ছায় যে জবানবন্দি প্রদান করছে। এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে যে বাড়িঘর পোড়ানো হয়েছে বা সন্দেহ বশীভূত হয়ে, সেটাও আমরা একটা নিয়মিত মামলা নিয়েছি এবং সেখানে আমরা 3 জনকে গ্রেপ্তার করেছি। কাউকে সন্দেহ করে তার শাস্তি তো আর জনগণ নিশ্চিত করতে পারে না, নিশ্চিত করার জন্য তো রাষ্ট্র আছে। হামলার ঘটনায় বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতির দাবি ভুক্তভোগী পরিবারগুলোর। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। সময় হলো আরেকটি বিরতির, ফিরছে একটু পর।